ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার ক্লাসটা শুরু করছি। আজকে আমি আলোচনা করব পরমাণুর গঠন সম্পর্কিত বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর সহ আলোচনা। এমসিকিউ কোয়েশ্চেন্স রিলেটেড টু স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম। পরমাণুর গঠন সম্পর্কিত বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে। আমরা পরমাণুর গঠন পড়েছি, আগের ক্লাসগুলোতে পরমাণুর গঠন সম্পর্কে আমরা আলোচনা করেছি বিশদভাবে। এখন সেই পরমাণুর গঠন সম্পর্কিত কিছু প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে। এখন সরাসরি প্রশ্নে আসি। প্রশ্ন নাম্বার 1, ইলেকট্রন আবিষ্কার করেন? অপশন দেওয়া আছে জে জে থমসন, নিলস বোর, রাদারফোর্ড, জেমস স্যাডউইক। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেন, সঠিক উত্তর জে জে থমসন। নিলস বোর, রাদারফোর্ড, জেমস স্যাডউইক এগুলো সঠিক উত্তর নয়। তাহলে সঠিক উত্তর হলো এ, জে জে থমসন। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে জে থমসন। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নতে আসি। প্রশ্ন নম্বর 2, প্রোটন। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে আমরা প্রোটন আবিষ্কৃত হতে দেখেছি। তাহলে ইলেকট্রন, নিউট্রন, মেসন এগুলো সঠিক উত্তর না। সঠিক উত্তর হচ্ছে প্রোটন। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে নেক্সট, কোনো পরমাণুর ভর সংখ্যা হলো, কোনো পরমাণুর ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা, প্রোটন প্লাস ইলেকট্রন সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন প্লাস মেসন সংখ্যা। তাহলে কোনো পরমাণুর ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা, প্রোটন প্লাস ইলেকট্রন সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন প্লাস মেসন সংখ্যা। এর মধ্যে দেখি কোন অপশনটা ঠিক। পরমাণুর ভর সংখ্যা কাকে বলে আমরা আগে আলোচনা করেছি, যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যাকে ভর সংখ্যা বলে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যাকে ভর সংখ্যা বলে। তার মানে এই সিটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যা। প্রোটন আর নিউট্রনের মিলিত সংখ্যাই হলো পরমাণুর ভর সংখ্যা। শুধু প্রোটন সংখ্যাও নয়, প্রোটনের সঙ্গে ইলেকট্রন সংখ্যাও নয়। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা হতে পারে যদি একটা নিস্তড়িত পরমাণু হয়। তাহলে আমরা জানি একটা নিস্তড়িত পরমাণু হলে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এখানে সমান হয়। তাহলে নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি প্রোটন প্লাস ইলেকট্রন সংখ্যা, এটাও হতে পারে। এখানে অপশনের মধ্যে এটা দিয়েছি প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, প্রোটন প্লাস মেসন সংখ্যা, এটিও সঠিক উত্তর নয়। তাহলে কোনো পরমাণুর ভর সংখ্যা হলো প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যার সঙ্গে নিউট্রন সংখ্যা যোগ করলে আমরা যে সংখ্যা পাবো সেইটাই হবে ওই পরমাণুর ভর সংখ্যা। তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নম্বর 4, কোন রশ্মিটি পজিটিভ আধান বহন করে? কোন রশ্মিটি পজিটিভ আধান বহন করে? দেখা যাক। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, ক্যাথোড রশ্মি। তাহলে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, ক্যাথোড রশ্মি, এই চারজনের মধ্যে কোন রশ্মিটি পজিটিভ তড়িৎ আধান বহন করে? সঠিক উত্তর আলফা রশ্মি। আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক তড়িদাহিত কণার স্রোত। আলফা রশ্মি ধনাত্মক তড়িদাহিত কণার স্রোত। বিটা রশ্মি ঋণাত্মক তড়িদাহিত কণার স্রোত। গামা রশ্মি এটি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর ক্যাথোড রশ্মিও একটি ঋণাত্মক তড়িদাহিত কণার স্রোত। তাহলে কোন রশ্মিটি পজিটিভ তড়িতাধান বহন করে? এর সঠিক অপশান হচ্ছে আলফা রশ্মি। আলফা রশ্মি ধনাত্মক তড়িদাহিত কণার স্রোত, সেই জন্যে এই আলফা রশ্মিটি পজিটিভ তড়িতাধান বহন করে। এ হচ্ছে সঠিক উত্তর। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নম্বর 5, সর্বপ্রথম কোন বিজ্ঞানী পারমাণবিক মডেলের প্রস্তাব করেন? সর্বপ্রথম কোন বিজ্ঞানী পারমাণবিক মডেলের প্রস্তাব করেন? রাদারফোর্ড, ডাল্টন, বোর,
জে থমসন। তাহলে কোন বিজ্ঞানী সর্বপ্রথম এই পারমাণবিক মডেলের ধারণা দিয়েছিলেন? আমাদের এখানে কারেক্ট অপশন হবে জে থমসন। বিজ্ঞানী জে থমসন সর্বপ্রথম পারমাণবিক মডেলের প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীকালে আরও বিজ্ঞানীরা সেই সমস্ত পারমাণবিক মডেলটিকে আরও মডিফাই করেছিলেন, আরও পরিবর্ধন করেছিলেন, পরিমার্জন করে আরও পারমাণবিক মডেল আমরা দেখতে পেয়েছি। তাহলে সর্বপ্রথম কোন বিজ্ঞানী পারমাণবিক মডেলের প্রস্তাব করেন? উত্তর জে থমসন। বিজ্ঞানী জে থমসন সর্বপ্রথম তিনি এই পারমাণবিক মডেলের ধারণা দিয়েছিলেন যখন নিউট্রন আবিষ্কার হয়নি। নিউট্রন আবিষ্কারের আগেই বিজ্ঞানী জে থমসন পারমাণবিক মডেলের প্রস্তাব করেছিলেন। তাহলে এর সঠিক উত্তর হবে সর্বপ্রথম কোন বিজ্ঞানী পারমাণবিক মডেলের প্রস্তাব দিয়েছিলেন? উত্তর হবে বিজ্ঞানী জে থমসন সর্বপ্রথম পারমাণবিক মডেলের প্রস্তাব দিয়েছিলেন। এরপর প্রোটন আবিষ্কার করেন। কে প্রোটন আবিষ্কার করেছিলেন? জে থমসন, রাদারফোর্ড, গোল্ডস্টাইন, নিলস বোর। তাহলে এই চারটে বিজ্ঞানীর নাম নিচে দেওয়া আছে, এর মধ্যে কোন বিজ্ঞানী প্রোটন আবিষ্কার করেছিলেন? জে থমসন, রাদারফোর্ড, গোল্ডস্টাইন, নিলস বোর। এর সঠিক উত্তর হচ্ছে গোল্ডস্টাইন। বিজ্ঞানী গোল্ডস্টাইন প্রোটন আবিষ্কার করেছিলেন। জে থমসন, রাদারফোর্ড, নিলস বোর এগুলো সঠিক উত্তর না। প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গোল্ডস্টাইন। প্রশ্ন নম্বর 7, 6C12 পরমাণুটির নিউট্রন সংখ্যা কত? 6C12 পরমাণুটির নিউট্রন সংখ্যা কত? আমরা জানি এইভাবে যে আমরা একটা সংকেতকে লিখি, নিচে যেটা থাকে এটা থাকে পরমাণু ক্রমাঙ্ক, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এটা একটা কার্বন পরমাণু, এর পরমাণু ক্রমাঙ্ক 6, অর্থাৎ এর পরমাণু নিউক্লিয়াসে আছে 6টি প্রোটন, আর এর ভর সংখ্যা হচ্ছে 12। ভর সংখ্যা মিন্স এটা প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যা। এটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যা। তাহলে এতে নিউট্রন কত থাকবে? তাহলে আমি ভর সংখ্যা থেকে যদি পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করে দিই তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এখানে নিউট্রন সংখ্যা 12 থেকে 6 বিয়োগ করতে হবে। 12 থেকে 6 বিয়োগ করলে হবে 6, অর্থাৎ এক্ষেত্রে নিউট্রন সংখ্যা হয়ে যাবে 6। আবার বলি, নিচে থাকে পরমাণু ক্রমাঙ্ক, উপরে থাকে ভর সংখ্যা। তাহলে আমরা যদি ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করে দিই তাহলে নিউট্রন সংখ্যা পেয়ে যাব, কেননা পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন এই দুটো যুক্ত হয়ে নিউক্লিয়াস তৈরি করে। তাহলে 12 - 6 = 6, সুতরাং ওই পরমাণুতে নিউট্রন সংখ্যা হচ্ছে 6। প্রশ্ন 8, একটি ইলেকট্রনের তড়িতাধানের পরিমাণ। একটি ইলেকট্রনের তড়িতাধানের পরিমাণ 3.2 × 10⁻19 কুলম্ব, 1.6 × 10⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, 1.602 × 10⁻19 কুলম্ব, 4.802 স্ট্যাট কুলম্ব। এর মধ্যে কারেক্ট অপশন সি, 1.602 × 10⁻19 কুলম্ব। তাহলে এইটাই হচ্ছে একটা ইলেকট্রনের তড়িতাধানের পরিমাণ, 1.602 × 10⁻19 কুলম্ব। তাহলে একটি ইলেকট্রনের তড়িতাধানের পরিমাণ হলো 1.602 × 10⁻19। এটা সঠিক উত্তর, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নম্বর 9, নিচে 4টে পরমাণুর কথা বলা হয়েছে, এর মধ্যে আমরা খুঁজে দেখি কার মধ্যে নিউট্রন অবস্থান করছে না। প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইট্রিয়াম, হিলিয়াম। তাহলে এর মধ্যে নিউট্রনবিহীন পরমাণু হলো প্রোটিয়াম, কেননা প্রোটিয়ামকে আমরা কি লিখি 1H1, মানে এর পরমাণু ক্রমাঙ্ক 1, ভর সংখ্যাও 1। তাহলে ভর সংখ্যা থেকে আমরা যদি পরমাণু ক্রমাঙ্ক বাদ দিই, অর্থাৎ 1H1, ভর সংখ্যাও 1, পরমাণু ক্রমাঙ্কও 1, তাহলে 1 - 1 = 0, তার মানে নিউট্রন সংখ্যা হচ্ছে 0। তাহলে নিউট্রনবিহীন একটি পরমাণু হলো প্রোটিয়াম। ডয়টেরিয়ামের ক্ষেত্রে 1H2, মানে 2 - 1, তার মানে ডয়টেরিয়ামে একটি নিউট্রন আছে। ট্রাইট্রিয়াম, এটা হচ্ছে 1H3, তার মানে 3 - 1 = 2, তাহলে ট্রাইট্রিয়ামে দুটো নিউট্রন আছে। তাহলে এইভাবে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রোটিয়াম 1H1, অর্থাৎ এই পরমাণুটার নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। নিউট্রনবিহীন একটি পরমাণু হলো প্রোটিয়াম। এ ইজ দ্য কারেক্ট
অ্যান্সার। এরপরে প্রশ্ন নম্বর 10, ক্লোরিন পরমাণু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা। ক্লোরিন পরমাণু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 1টি, 8টি, 7টি, 3টি। তাহলে ক্লোরিন পরমাণু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি, কেননা ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। তাহলে প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আছে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। সুতরাং ক্লোরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা হবে 7টি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নম্বর 11, আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা কে করেন? তা আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা কোন বিজ্ঞানী করেছিলেন? বিজ্ঞানী থমসন, রাদারফোর্ড, বোর, গোল্ডস্টাইন। তাহলে রাদারফোর্ড হচ্ছে সঠিক উত্তর। বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা করেছিলেন। পাতলা সোনার পাতের মধ্য দিয়ে তিনি আলফা কণা পাঠিয়েছিলেন। সেই আলফা কণার বিক্ষেপণ দেখে পরমাণু নিউক্লিয়াসের গঠন সম্পর্কে ধারণা আমাদের দিয়েছিলেন। তাহলে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। এরপরে আসছে নিউট্রন আবিষ্কার করেন। নিউট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? থমসন, রাদারফোর্ড, জেমস স্যাডউইক, উইলিয়াম ক্রুক্স। তাহলে নিউট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর জেমস স্যাডউইক। জেমস স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছিলেন। থমসন, বিজ্ঞানী থমসন, রাদারফোর্ড, জেমস স্যাডউইক, উইলিয়াম ক্রুক্স, এর মধ্যে বিজ্ঞানী স্যাডউইক ইনি নিউট্রন আবিষ্কার করেছিলেন। ইনি বিজ্ঞানী রাদারফোর্ডের ছাত্র ছিলেন। বিজ্ঞানী রাদারফোর্ডের ছাত্র বিজ্ঞানী জেমস স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছিলেন। তাহলে নিউট্রন আবিষ্কার করেন জেমস স্যাডউইক। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নম্বর 13, নিউট্রনের আধানের প্রকৃতি কীরূপ? তাহলে নিউট্রনের আধানের কেমন প্রকৃতি সেটা একবার দেখে নিই। নিউট্রন পজিটিভ, নেগেটিভ, তড়িৎবিহীন, কোনোটিই নয়। তাহলে আমরা জানি নিউট্রনের কোনো আধান নেই। প্রোটনের পজিটিভ আধান বা ধনাত্মক আধান, ইলেকট্রনের নেগেটিভ আধান বা ঋণাত্মক আধান, আর নিউট্রনের কোনো আধান নেই। তাহলে নিউট্রনের আধানের প্রকৃতি কীরূপ হবে? সি, এটা হচ্ছে তড়িৎবিহীন, অর্থাৎ এটাতে কোনো রকম তড়িৎ আধান নেই। তাহলে নিউট্রনের আধানের প্রকৃতি কীরূপ? তড়িৎবিহীন। তাহলে সি এটা হচ্ছে সঠিক উত্তর। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছে প্রশ্ন 14, সোডিয়ামের শেষ ইলেকট্রনটি কোন কক্ষপথে অবস্থান করে? সোডিয়ামের শেষ ইলেকট্রনটি কোন কক্ষপথে অবস্থান করে? আমরা জানি সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, অর্থাৎ প্রথম কক্ষপথে আছে 2টো, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা এবং তৃতীয় কক্ষপথে আছে 1টা, 11। তৃতীয় কক্ষপথ কোনটা? এখানে কে এল এম, এম হচ্ছে থার্ড অরবিট, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। তাহলে সোডিয়ামের শেষ ইলেকট্রনটি কোন কক্ষপথে অবস্থান করে? এটা হবে প্রশ্ন উত্তর হবে এম কক্ষপথে অবস্থান করে। সুতরাং সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? শুধু প্রোটন, শুধু নিউট্রন, প্রোটন ও ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। আমরা জানি পরমাণু নিউক্লিয়াস তৈরি হয় প্রোটন এবং নিউট্রন দিয়ে। তাহলে পরমাণু নিউক্লিয়াসে থাকবে প্রোটন ও নিউট্রন। তাহলে ডিটা হচ্ছে সঠিক উত্তর। শুধু প্রোটন, শুধু নিউট্রন, প্রোটন ও ইলেকট্রন, এইগুলো সঠিক উত্তর না। এর সঠিক উত্তর হচ্ছে প্রোটন ও নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। সুতরাং ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আইসোটোপের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? আইসোটোপের ক্ষেত্রে কোন বিবৃতিটি ঠিক? নিউট্রন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা বিভিন্ন, প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা বিভিন্ন, নিউট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা বিভিন্ন, প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে আমরা আগে আইসোটোপের যে সংজ্ঞাটা পড়েছিলাম সেটা জেনে নিই। তাহলে একই পরমাণু ক্রমাঙ্ক যুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট কোনো মৌলিক পদার্থের পরমাণুগুলোকে পরস্পর আইসোটোপ বলে। একই পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলিক পদার্থের পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বলে। তাহলে একই পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান। একই পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা সমান এবং বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট। বিভিন্ন ভর সংখ্যা হতে গেলে নিউট্রন সংখ্যা বিভিন্ন হতে হবে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে বি, প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা বিভিন্ন, এই অপশনটা ঠিক। আইসোটোপের ক্ষেত্রে কোন বিবৃতি ঠিক? না প্রোটন সংখ্যা সমান,
নিউট্রন সংখ্যা বিভিন্ন, এই বিবৃতিটা ঠিক। বাকি যেগুলো দেওয়া আছে নিউট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা বিভিন্ন, নিউট্রন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা বিভিন্ন, প্রোটন ও ইলেকট্রন সংখ্যা বিভিন্ন, তাহলে এইগুলো সঠিক উত্তর না। সঠিক উত্তর আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান এবং নিউট্রন সংখ্যা বিভিন্ন, সুতরাং বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে আসছি 17 নম্বর প্রশ্ন। একটি পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথের আগের কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? আবার বলি, একটি পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথের আগের কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? তাহলে আমরা আগে পড়েছি যে কোনো পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ যে কোনো পরমাণুই হোক না কেন, এই সর্বশেষ কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। আমরা জানি কোন কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে, সেটি 2n² ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে ফর্মুলা লাগিয়ে যে সংখ্যাই আসুক না কেন, কিন্তু শেষ কক্ষপথ যেটা হবে সেটাতে কিন্তু 8টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। 2n² ফর্মুলা। আমরা যদি একটা পরমাণুর ক্ষেত্রে দেখি 3 নম্বর কক্ষপথ আছে, 3 নম্বর কক্ষপথে 2 × 3² 18টা ইলেকট্রন থাকবে। কিন্তু যদি ওই 3 নম্বর কক্ষপথটি কোনো মৌলের পরমাণুর ক্ষেত্রে শেষ কক্ষপথ হয়, তাহলে ওখানে 18টা ইলেকট্রন থাকবে না, ওখানে ম্যাক্সিমাম ওখানে থাকবে 8টি ইলেকট্রন। আর ঠিক তার আগের কক্ষপথে 18টির বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, এবং শেষ কক্ষপথে ঠিক আগের কক্ষপথে, সবচেয়ে বাইরের কক্ষপথের ঠিক আগের কক্ষপথে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে একটি পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথের আগের কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? উত্তর হচ্ছে 18টি। 18টি ইলেকট্রন থাকতে পারবে সব থেকে বাইরের কক্ষপথের আগের কক্ষপথে, এর থেকে বেশি ইলেকট্রন থাকতে পারবে না, 18টি বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে একটি পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথের আগের কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 18টি। এটা হচ্ছে সঠিক উত্তর, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছে 18, পরমাণু আয়নে পরিণত হলে কোন কণা পরিবর্তিত হয়? পরমাণু আয়নে পরিণত হলে কোন কণা পরিবর্তিত হয়? তাহলে দেখি একটা পরমাণু আয়ন কখন হয়, একটা পরমাণু কখন আয়নে পরিণত হয় না, যদি সেই পরমাণু সর্ববহিস্থ কক্ষপথ থেকে আমরা যদি এক বা একাধিক ইলেকট্রনকে ছিনিয়ে নিই, বা সর্ববহিস্থ কক্ষপথে যদি এক বা একাধিক ইলেকট্রনকে যোগ করি, তাহলে পরমাণুগুলো কি হয়? পরমাণুগুলো আয়নে পরিণত হয়। তার মানে এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আয়নে পরিণত হতে গেলে আমাদের ইলেকট্রন সংখ্যাকে পরিবর্তন করতে হচ্ছে। বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রনকে আমরা বার করে নিতে পারি, তাহলেও আয়নে পরিণত হবে। বাইরের কক্ষপথে ইলেকট্রন যোগ করতে পারি, তাহলেও আয়নে পরিণত হবে। প্রথম ক্ষেত্রে যদি ইলেকট্রন বের করে নিই, সেটি ধনাত্মক আয়নে পরিণত হবে, আর যদি শেষ কক্ষপথে ইলেকট্রন যোগ করি, তাহলে সেটা ঋণাত্মক আয়নে পরিণত হবে। সোজা কথা, যদি একটা পরমাণুকে আয়নে পরিণত করতে হয়, ইলেকট্রন সংখ্যার পরিবর্তন করতে হয়, তাহলে পরমাণু আয়নে পরিণত হলে কোন কণা পরিবর্তিত হয়? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন ও ইলেকট্রন। তাহলে এখানে হচ্ছে ইলেকট্রন কণা। ইলেকট্রন কণার সংখ্যার পরিবর্তন হবে, সুতরাং সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19, একটি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফ দিলে কি ঘটবে? মনে করি একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফ দিচ্ছে, তাহলে কি হবে না, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে তাকে যেতে গেলে শক্তি শোষণ করতে হবে, অর্থাৎ তাকে এনার্জি নিতে হবে। শক্তি শোষণ করবে, শক্তি বর্জন করবে না। শক্তি শোষণ বা বর্জন কোনোটিই করবে না, এটাও ঠিক অপশন না। উপরের কোনোটি সত্য নয়, এটাও ঠিক অপশন না। তাহলে একটি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফ দিলে ওই ইলেকট্রনটি শক্তি শোষণ করবে। শক্তি শোষণ করে শক্তি বাড়িয়ে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফ দিতে পারবে। তাহলে একটি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফ দিলে কি হবে? শক্তি শোষণ করবে। এটা হচ্ছে সঠিক উত্তর, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন 20, ক্লোরিন আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা কয়টি? ক্লোরিন আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা কয়টি? তাহলে ক্লোরিন আমি আগেই বলেছি যে ক্লোরিনের হচ্ছে 287। ক্লোরিন আয়ন যখন হয়ে যাবে 287, তার মানে এটা আয়ন নয়, এটা হচ্ছে ক্লোরিন পরমাণু। আর তাহলে ক্লোরিন পরমাণু যদি বাইরের কক্ষপথে আমি একটা ইলেকট্রন দিয়ে দিই, তখন সেটা হয়ে যাবে ক্লোরিন আয়ন।
তার মানে বাইরের কক্ষপথে 7টার জায়গায় 8টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে ক্লোরিন আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা হবে 8টি। আমরা জানি ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে আছে ইলেকট্রন আছে 7টি। এখন যদি বাইরের কক্ষপথে আরেকটি ইলেকট্রন যুক্ত হয় তাহলে সেটার সংখ্যা হয়ে যাবে 8। সেক্ষেত্রে ক্লোরিন আয়নে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 8টি। সি হচ্ছে সঠিক উত্তর। ক্লোরিন আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8টি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21 নম্বর, আইসোবারের ক্ষেত্রে কোন বিবৃতি ঠিক? আইসোবার আমরা পড়েছি আগে। আইসোটোপের ঠিক বিপরীত ব্যাপারটাই হচ্ছে আইসোবার। আইসোটোপে কি বলা হয়েছিল? পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা বিভিন্ন। এর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বিভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান। পরমাণু ক্রমাঙ্ক বিভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান, অর্থাৎ আইসোটোপের ঠিক বিপরীত অবস্থাটা। এখানে দেখি কোনটা। পরমাণু ক্রমাঙ্ক সমান ভর সংখ্যা বিভিন্ন, পরমাণু ক্রমাঙ্ক বিভিন্ন ভর সংখ্যা সমান, পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা উভয়ই বিভিন্ন, পরমাণু ক্রমাঙ্ক সমান ও নিউট্রন সংখ্যা বিভিন্ন। তাহলে আমার বি অপশনটা ঠিক, পরমাণু ক্রমাঙ্ক বিভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান, এটাই হচ্ছে আইসোবার। তাহলে আইসোবারের ক্ষেত্রে কোন বিবৃতিটা ঠিক? আইসোবারের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বিভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান, অর্থাৎ এদের ক্ষেত্রে আইসোবারের ক্ষেত্রে দুটো ভিন্ন মৌলের পরমাণু আইসোবার হতে পারে। পরমাণু ক্রমাঙ্ক পাল্টে যাওয়া মানেই মৌলিক পদার্থটাই পাল্টে যাওয়া। তাহলে আইসোটোপ যেমন দুটো একই মৌলের পরমাণুকে আইসোটোপ তৈরি করছিল, এখানে কিন্তু দুটি ভিন্ন মৌলের পরমাণু আইসোবার তৈরি করবে। আইসোবারের ক্ষেত্রে কোন বিবৃতিটা ঠিক? পরমাণু ক্রমাঙ্ক বিভিন্ন ও ভর সংখ্যা সমান, এই বিবৃতিটা ঠিক। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের কোন দুটি আইসোটোন? আইসোটোন, তাহলে নিচের কোনগুলো আইসোটোন? এগুলো দেওয়া আছে, নিচে যেগুলো লেখা আছে এগুলো সব পরমাণু ক্রমাঙ্ক, ওপরে মাথায় যেগুলো লেখা আছে ওগুলো হচ্ছে ভর সংখ্যা। যদি দুটি পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে সেইগুলোকে আমরা পরস্পরের আইসোটোন বলবো। দেখা যাক নিউট্রন সংখ্যা এগুলোর মধ্যে কার কার সমান। 35 - 17, এখানে মানে 18টা নিউট্রন, এখানে হচ্ছে 20টা নিউট্রন। তাহলে নিউট্রন সংখ্যা বিভিন্ন হয়ে গেল, এ দুটো আইসোটোন না। এর ক্ষেত্রে 37 থেকে 17 বিয়োগ করলে 20টা নিউট্রন, 40 থেকে 20 বিয়োগ করলে 20টা নিউট্রন। এই দুটো দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যা সমান। 17 ক্লোরিন 37, 20 ক্যালসিয়াম 40, এগুলোর মধ্যে নিউট্রন সংখ্যা সমান। সুতরাং এইটা হচ্ছে কারেক্ট অপশন। এটা আরেকবার দেখে নিই। 40 থেকে 18 বিয়োগ করলে 22, নিউট্রন সংখ্যা 22। 40 থেকে 20 বিয়োগ করলে নিউট্রন সংখ্যা 20, এদেরও নিউট্রন সংখ্যা সমান নয়। এটা 6 থেকে 12, 12 থেকে 6 বিয়োগ করলে 6, নিউট্রন সংখ্যা 6। 14 থেকে 6, নিউট্রন সংখ্যা 8। তাহলে এ দুটো পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা সমান নয়, এই দুটো পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা সমান নয়, এই দুটো পরমাণুর মধ্যেও নিউট্রন সংখ্যা সমান নয়, কিন্তু 17 ক্লোরিন 37, 20 ক্যালসিয়াম 40, এই দুটোর মধ্যে নিউট্রন সংখ্যা সমান আছে। তাহলে বিটাকে আমি বলবো এই দুটো পরমাণু আইসোটোন, এই পরমাণু দুটোকে পরস্পরের আইসোটোন বলবো, যেহেতু এদের নিউট্রন সংখ্যা সমান আছে। নিচের কোন দুটি আইসোটোন? 17 ক্লোরিন 37, 20 ক্যালসিয়াম 40, এইটা হচ্ছে সঠিক উত্তর। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন 23, একটি প্রোটন একটি ইলেকট্রনের চেয়ে কত গুণ ভারী? একটি প্রোটন একটি ইলেকট্রনের থেকে কত গুণ ভারী আমরা একটু দেখে নিই। 1838 গুণ, 1837 গুণ, 1836 গুণ, 1840 গুণ। কারেক্ট অপশন সি, 1836 গুণ ভারী। এটা আমাদের মনে রাখতে হবে, একটি প্রোটন একটি ইলেকট্রনের চেয়ে 1836 গুণ ভারী হয়। তাহলে 1838, 1837 এবং 1840 এইগুলো সঠিক না। সঠিক উত্তর হলো 1836। একটি প্রোটন একটি ইলেকট্রনের চেয়ে 1836 গুণ ভারী, এটা হচ্ছে সঠিক উত্তর। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন 24, পরমাণুর আকার নির্ভর করে। তাহলে পরমাণুর আকার কি বিষয়ের ওপর নির্ভর করবে? 4টে অপশন দেওয়া আছে। পরমাণুর ভরের ওপর, প্রোটন সংখ্যার উপর, ইলেকট্রন সংখ্যার উপর, নিউট্রন সংখ্যার উপর। তাহলে পরমাণুর আকার নির্ভর করবে ইলেকট্রন সংখ্যার উপর, কারণ ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে অবস্থান করে। তাহলে ইলেকট্রন সংখ্যা অনুযায়ী বাইরের কক্ষপথ কত দূর বিস্তৃত হবে, কটা কক্ষপথ থাকবে সেটা নির্ভর করবে। তাহলে এই ইলেকট্রন সংখ্যার উপরই পরমাণুর আকার নির্ভর করবে। পরমাণুর আকার নির্ভর করে ইলেকট্রন সংখ্যার উপরে, কারণ ইলেকট্রন সংখ্যা কম বেশির উপর নির্ভর করবে পরমাণুর আকার কম হবে কি বেশি হবে। সুতরাং পরমাণুর আকার নির্ভর করে ইলেকট্রন সংখ্যার উপর, এটা হচ্ছে সঠিক উত্তর। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
লাস্ট কোয়েশ্চেন নাম্বার 25, হাইড্রোজেন পরমাণুর বোর মডেলে সর্বনিম্ন কক্ষের শক্তি। তাহলে হাইড্রোজেন পরমাণুর বোর মডেলে সর্বনিম্ন কক্ষের শক্তি, আমরা জানি হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র প্রোটন আছে। আমরা জানি হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র প্রোটন আছে এবং একটি ইলেকট্রন আছে। যেহেতু একটি মাত্র ইলেকট্রন, সেটি আমাদের সর্বপ্রথম কক্ষপথে অবস্থান করছে, অর্থাৎ হাইড্রোজেনের বাইরে কক্ষপথের সংখ্যা মাত্র একটি। তাহলে এইরকম একটা হাইড্রোজেন পরমাণুর বোর মডেলে সর্বনিম্ন কক্ষপথ ওইটাই। তাহলে ওর শক্তি কত হবে? হাইড্রোজেন পরমাণুর বোর মডেলে সর্বনিম্ন কক্ষের শক্তি হবে সর্বনিম্ন, সবথেকে মিনিমাম শক্তি হবে প্রথম কক্ষপথটা। তাহলে প্রথম কক্ষপথ থেকে, নিউক্লিয়াস থেকে যত দূরে যেতে থাকবো, তত যে কক্ষপথগুলো আসবে, যে অরবিটগুলো আসবে, যে শক্তি স্তরগুলো আসবে, তাদের শক্তি আস্তে আস্তে করে বাড়তে থাকবে। তাহলে হাইড্রোজেন পরমাণুর বোর মডেলে সর্বনিম্ন কক্ষপথের শক্তি হচ্ছে সর্বনিম্ন। এটাই সঠিক উত্তর। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাবো। তার সঙ্গে অনুরোধ করব, যারা আমার ক্লাসেটা দেখো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমি তাদেরকে অনুরোধ করব এই এডুকেশনাল চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমার যে কোনো আপডেটস তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর ক্লাসটা ভালো লাগলে একটু লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে আরও অনেক ভালো ভিডিও প্রেজেন্ট করার জন্য, তোমাদের কাছে আরও অনেক তথ্য পৌঁছে দেওয়ার জন্য। আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করছি।